আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিজয় টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন চট্টলার চিত্রে। আপনাদের সাথে আছি আমি এম.এস রুবেল। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটি সামাজিক কিংবা রাজনৈতিক সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সেই সমাজ কিংবা রাষ্ট্রের উন্নয়ন সাধন করা এবং সেই উন্নয়নের স্থিতিশীলতা বজায় রাখা। আর এই কাজটি করতে গিয়ে প্রতিটি সামাজিক কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হিসেবে যারা কাজ করে তারাই হচ্ছে যুব সমাজ। তাই আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয় নির্ধারণ করেছি উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষায় যুব সমাজের ভূমিকা। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দুজন সম্মানিত অতিথি। চলুন আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় পর্ব সেরে নিই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাহবুব রানা, সদস্য আহ্বায়ক কমিটি চট্টগ্রাম মহানগর বিএনপি, এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন জনাব এমদাদুল হক বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল। আমাদের সম্মানিত অতিথি জনাব মাহবুব রানা ভাইকে প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের আলোচনা শুরু করব। মাহবুব ভাই, দেশের নাগরিক হিসেবে একজন যুবকের কি কি দায়িত্ব বা করণীয় থাকতে পারে বলে মনে করেন? আসলে দেখুন, গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে এই দেশের রাজনীতিকে দলীয়করণ করতে গিয়ে দেশের যুব সমাজ এবং তরুণ সমাজকে তারা এক ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। কিশোর গ্যাং সৃষ্টি করা হয়েছে। যেমন আপনি আমাকে প্রশ্ন করলেন এক যুব সমাজের ভূমিকা কী একটা বা সমাজ বিনির্মাণে। অবশ্যই সমাজ বিনির্মাণে যুব সমাজের ব্যাপক ভূমিকা রয়েছে। এই যুব সমাজকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন বিভিন্ন অবাধে মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য ব্যবসায় জড়িত হয়ে সমাজকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে হয়েছে। আমি ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আমাদের এখানে আমাদের বাসায় আমি মাদক বিরোধী যারা ছাত্র সংগঠন ছিল, যুব সমাজ ছিল, তাদের মোটামুটি একটা লিড পর্যায়ে ছিলাম। তো ওখানে বেশিরভাগ দেখলাম যে যারা আগে আওয়ামী লীগ আমলে যেগুলো এলাকার ছোটখাটো নেতা ছিল, যারা কোনো কারণে মামলা থেকে বেঁচে গেছে, এরা কিন্তু ঠিকই মাদক ব্যবসায় জড়িত। আমি এই জিনিসটা খেয়াল করছি বেশি। সেটাই আপনাকে বলতেছিলাম, যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা এখনো কিন্তু সমাজে রয়ে গেছে, সমানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমনকি আমরা পত্রিকায় দেখেছি চট্টগ্রামে শীর্ষস্থানীয় 4 পুলিশ কর্মকর্তা সেই মাদক ব্যবসা অথবা ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল, খবর হয়েছে। এবং এই পুলিশ কর্মকর্তাগুলো ম্যাক্সিমামের বাড়ি ছিল গোপালগঞ্জ এবং তারা আওয়ামী লীগের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো এটা মাদক ব্যবসা বলেন, অসামাজিক কার্যকলাপ বলেন, সন্ত্রাস বলেন, এটা একদম আওয়ামী লীগ একদম দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছিল। কেন হয়েছিল? কারণ তারা এটা জনগণকে তোয়াক্কা করতো না, জনগণ তাদের প্রয়োজন ছিল না। তারা রাতের অন্ধকারে গোপনে ব্যালটে সিল মেরে ভোট নিয়েছে। এগুলো কারা নিয়েছে? তাদের আওয়ামী লীগের লোকজন, এই যুব সমাজ তরুণ সমাজ যারা আওয়ামী লীগ করতো এবং তাদেরকে সহায়তা করেছে সে পুলিশ কর্মকর্তারা, তারা সেই জন্য তারা নিজেরাই মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। আরেকটু ইন্টারাপ্ট করি, আমরা যখন দুই একদিন আগে যখন আমরা এদেরকে কয়েকজনকে মদ সহ ধরে আমাদের বাঁশখালী থানার অফিসার ইনচার্জকে আমরা কল দিছিলাম, দেখলাম যে ওনারা ঠিকই আসলো, অ্যারেস্ট করলো। তখন আমাদের সাথে ওই এসআইয়ের সাথে একটা কথোপকথন হচ্ছিল। তখন আমি বললাম যে এটা আপনি যদি ছেড়ে দেন তাহলে এটা নিউজ হবে। তখন এইটাতে উনি আর ছাড়েন নাই। পরবর্তী দেখা যাচ্ছে ওনাদেরকে ঠিকই চালান দিয়ে দিচ্ছে। তার মানে আগের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে একটু হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন যেটা হচ্ছে, যেহেতু আপনি একটা গণমাধ্যম থেকে ফোন করেছেন, গণমাধ্যমের কর্মী হিসেবে, সেই জন্য সে এটা ভয় পেয়েছে, ছেড়ে দেওয়া হয়নি। এই আগের পুলিশে যে কালচার, যে ধারা চালু হয়েছিল, টাকার বিনিময়ে তারা নিজেরাই এখানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছিল মাদক ব্যবসায়। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখন নির্বাচিত সরকার নেই। এই আপনার 5ই আগস্ট পরিবর্তনের পরে যে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে, এখানে কিন্তু খুব ভালোভাবে তারা শাসন করতে পারছে বা এগুলো দমন করতে পারছে বলে আমরা মনে করি না। 5 তারিখের পরে তো আমার পুলিশ প্রশাসন বলতে গেলে কাজই করছে না, এরকম একটা অবস্থা। না, দীর্ঘদিন পুলিশ প্রশাসন ভালোভাবে কাজ করতে পারে নাই, এখন করছে। এখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রশাসনকে, অন্যান্য আরও কয়েকটি ছোটোখাটো দল আছে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। তারা কাজ করতে চেষ্টা করছে কিছু, কিন্তু এখনও একদম আইনের শাসন যেটা কায়েম করা, এটা এখনো হয় নাই। এটা করতে হলে নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকারের জন্য অতি সহসা নির্বাচন দরকার। নির্বাচন হলে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতার আওতায় থাকবে, তখন এই দমন থাকবে বলে আমি মনে করি। এবং আপনারা জানেন
আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি, এখন ডিজিটাল সরকার বলেন, সবার হাতে হাতে কিন্তু এখন মোবাইল, এখন সংবাদপত্র মানুষ পড়ে না, এখন মোবাইলে সব খবর, অনলাইনে সব কিছু পাচ্ছে মানুষ। সেই আগেকার রাজনীতি এখনকার রাজনীতি কিন্তু অনেক তফাৎ। তো সরকার যদি নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠা হয়, এখন আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই 31 দফা দিয়েছেন, সেই 31 দফার ভিতরে বাংলাদেশের সার্বিক উন্নয়নের কথা রয়েছেন এবং সমাজের উন্নয়নের কথা রয়েছেন, নারীর স্বাধীনতা, যুব সমাজ, যুব সমাজের কথা রয়েছে। এখানে 31 দফায় কমপ্লিট মুক্তি পাবে জনগণ এবং কল্যাণ হবে দেশের। আচ্ছা, আমি জনাব ইমদাদুল হক গোয়াসাবাইয়ের কাছে যাবো। আমার প্রশ্ন আপনার কাছে, যুব সমাজকে জনশক্তিতে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কেন? সেটা কি রাজনৈতিক কারণে না সামাজিক কোনো কারণে? আসলে আপনি যে কথা বলেছেন যে যুব সমাজের যে উন্নয়নের ধারাবাহিকতা কেন এই নষ্ট হচ্ছে, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এটা তো আসলে আপনি আমাকে পিছনে দিয়ে দিতে হবে। এই যে ফেসিবাদী সরকার গভর্নমেন্ট আমলে ওনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আপনারা জানেন। যারা আপনার মেধাবী ছাত্র ছিল তারা ইউনিভার্সিটি শেষ করে তার চাকরির ক্ষেত্রে আপনারা দেখেন এখানে বৈষম্য শিকার হয়েছে। হ্যাঁ, দলীয়করণ সব জায়গায় ছিল। তো বলি আপনাকে, তো দলীয়করণ করার কারণে মেধাবীরা যারা যোগ্যতা অনুযায়ী তারা সরকারি চাকরিতে তারা অ্যাটেন্ড করতে পারেনি এবং কোনো ভালো একটা কোম্পানিতে জব করতে পারেনি। শুধুমাত্র আওয়ামী মতাদর্শের লোক যারা ছিল তারা শুধুমাত্র চাকরিতে বলেন, সরকারি চাকরিতে বলেন, বিভিন্ন চাকরি, ব্যবসা এবং ইভেন আমাদের ইয়ং ছেলেরা যারা যুবক এই স্টুডেন্ট লেখাপড়া শেষ করে যারা ব্যবসাতে করতে, সেখানে প্রতিবন্ধকতা। আমি বলি আপনাকে, আপনি দেখেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বারবার এখন বলার চেষ্টা করছে যে তার তারুণ্যের ভাবনা, তারুণ্য শীর্ষ সম্মেলন করছে, শীর্ষ সেমিনার করছে, বিভিন্ন তরুণদের নিয়ে এগুলি ভাবছেন। কেন ভাবছেন? বিগত দিনে যারা এগুলি থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য এই কনসেপ্ট উনি সামনে নিয়ে এসেছেন। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, ততক্ষণ সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের এই নিয়মিত আয়োজন চট্টলা চিত্র অনুষ্ঠানে। আমরা সরাসরি আমার সম্মানিত অতিথি জনাব ইমদাদুল হক বাসাবাইয়ের কাছে চলে যাব। আপনার কাছে আমার প্রশ্ন ছিল, যেখানে যুব সমাজকে জনসম্পদে রূপান্তর করার প্রতিবন্ধকতাগুলো বলছিলেন। সেই কথাটা আমি তো আপনাকে বলেছি, প্রতিবন্ধকতা তারাই সৃষ্টি করেছেন, তারা ফেসিবাদী সরকার দীর্ঘদিন ক্ষমতা ছিল, তারাই এই কাজগুলি করেছে। যারা তাদের মতাদর্শের বাইরের লোক ছিল তাদেরকে কোনো অবস্থাতে, যারা মেধাবী হওয়ার পরও তারা কোনো অবস্থায় সরকারি চাকরিতে তাদেরকে জয়েন করতে দেয় নাই এবং বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠান ছিল, বড় বড় প্রতিষ্ঠান, তাদের সেইখানেও জয়েন করতে দেয় নাই। এই কারণে বিশাল একটা যুব সমাজ, একটা গোষ্ঠী বেকার হয়ে পড়েছে বাংলাদেশে। এই বেকার যুবকদেরকে নিয়ে সামনের দিকে যে কীভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায়, এই রাষ্ট্রকে একটি শক্তিশালী রাষ্ট্র কীভাবে করা যায়, যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, যে রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রের মধ্যে কোনো অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী থাকবে, এই ধরনের একটা রাষ্ট্র মেরামত করার জন্য আমাদের চেয়ারম্যান বারবার উনি বলার চেষ্টা করেন তরুণদেরকে এগিয়ে আসার জন্য। তো উনি যে কনসেপ্টটা নিয়েছেন তরুণদের সাথে কাজ করে যায়, এটাকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ বাসা ভাই। এবার আমি যাবো আমার সম্মানিত অতিথি জনাব মাহবুব রানা ভাইয়ের কাছে। তারুণ্যের ঊর্ধ্ব এবং প্রবীণদের অভিজ্ঞতা, এই দুইটা মিলিয়ে কি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব কিনা? জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই সম্ভব। যুব এবং তরুণদের মিলে কাজ করতে হবে। আপনার প্রবীণদের অভিজ্ঞতা দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, দেশের সামাজিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিতে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন তরুণদের নেতৃত্বে বলেন বা তরুণদের সহায়তায় বলেন, যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন তরুণদের চাওয়া, তরুণদের পাওয়া। তরুণ দেশের সিংহভাগ জনশক্তি হচ্ছে তরুণ এবং যুব সমাজ, যুবদের কাজে লাগাতে হবে এবং ইন্টারাপ্ট করবো এখানে। সিংহভাগ বাংলাদেশ বিএনপি, বাংলাদেশের একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, এখানে তরুণদের সংখ্যাটা একটু বেশি। এদের ব্যাপারে কি বিএনপির পক্ষ থেকে কোনো এক্সট্রা কেয়ার আছে কিনা? অবশ্যই আছে। আপনারা দেখুন, এই যে কয়দিন আগে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে হয়ে গেল তারুণ্যের সমাবেশ।
এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে, এটা শুধু এই বছর বা 5ই আগস্টের পরে হয়নি, এটা 2023 সালেও কিন্তু হয়েছে, চট্টগ্রামে হয়েছে, সারা বিভাগীয় শহরগুলিতে হয়েছে। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরুণদের নিয়ে বিশাল ভাবনা, তরুণরাই হচ্ছে দেশের শক্তি, তরুণরাই আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ। এখানে একটা নেতাদের একটা কথা আছে, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল বলি আমি, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এটা এনসিপি তো নতুন, আমরা বেশিরভাগ সময় দেখতাম নেতাদের ছেলেগুলো বেশিরভাগ বিদেশে পড়াশোনা করতো, ঠিকই এখানে এসে নেতৃত্ব দিত। আর আমরা যে তরুণদেরকে ইউজ করতো মানে পলিটিক্যাল পার্টির কর্মী হিসেবে, তাদেরকে আমরা খুব কমই দেখছি তাদেরকে লিডিং পর্যায়ে নিয়ে আসতে। না, সেই দিন এখন নাই, এখন যুগ পাল্টিয়েছে, দিন পাল্টিয়েছে, এখন বিএনপিও পাল্টিয়েছে। বিএনপির নেতৃত্বে এখন আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি মূল্যায়ন করছেন পার্টির জন্য কারা কাজ করে যাচ্ছেন। এই যে নেতার ছেলে নেতা হবে, সেই চিন্তা ভাবনা এখন আর নাই, দেশে নাই। এবং কেউ একজন বিদেশ থেকে এসে বা বড় একজন ব্যবসায়ী পার্টিকে বিশাল ডোনেশন দিয়ে নমিনেশন নিয়ে যাবে, ইলেকশন করবে, এমপি হয়ে যাবে, সেই যুগ আর নাই। কারণ গত 15 বছর যাবৎ আপনি দেখেন বিএনপি রাজপথে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার মানুষ, বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এবং তবু একটা বিএনপি নেতাকর্মী কিন্তু দল ছেড়ে যায়নি। ঠিক একইভাবে কিন্তু আমি যদি একটু বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে একটু কথা বলি, তাহলে আমি দেখছি ওনারাও কিন্তু নির্যাতনের শিকার হয়েছিলেন আপনাদের সাথে সাথে, মানে এটাকে কিভাবে মূল্যায়ন না, করবেন? তারা নির্যাতনের শিকার হয়েছে। দেখুন, জামাত ইসলামের ব্যাপারে আমি একটা কথা বলি, এই জামাতে ইসলামী কিন্তু এই দেশ স্বাধীনের পরে নিষিদ্ধ ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের পর জামাত এবং আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিব, এখানে প্রশ্ন, যদি নিষিদ্ধ হয়ে থাকে বা আমরা ইদানিং দেখছি জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা, আবার জামায়াতের যারা আছে তারা বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, এভাবে একটা আমরা কম্পিটিশন লক্ষ্য না, করছি। জামাতের বিরুদ্ধে আসলে দেখুন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, আমরা কোনো প্রপাগান্ডা আমরা ছড়াই না, ছড়াতে হয় না। আমাদের সাথে দেশের একদম নারীর সাথে সম্পর্ক, দেশের মা মাটি আমাদের সাথে আছে, মাটির সাথে আমাদের সম্পর্ক। আমরা কারো বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদের এই যে জনপ্রিয়তা বাড়াতে হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্ক মাটির সাথে সম্পর্ক। আপনার এখানে অন্যরা যারা আছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারাই চালায়। আজকে আপনি যাদের কথা বললেন, আমি তাদের নাম নেব না, তারা একটা কর্মী হতে গেলে 4-5টা তাদের ফেক আইডি লাগে, কারণ এগুলো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে। একসাথে তো ছিলেন, একসাথে ছিলাম। আপনি দেখুন, এই জামাত ইসলামী, এখন আমি নামটাই নিলাম, জামাত ইসলামী 86 সালে এই যে আওয়ামী লীগের সাথে এরশাদের অধীনে নির্বাচন করেছে, এবং 96 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে। কিন্তু বিএনপির সাথে করে, বিএনপি তাদের মন্ত্রী বানিয়েছে, এমপি হয়েছে, তাদের সাথে আমাদের বাইরে গিয়ে তারা নির্বাচন করেছে, 3টা সিট পেয়েছে, আমাদের সাথে করেছে 18টা সিট তারা পেয়েছে। এবং আমাদের জোটবদ্ধ আন্দোলন আমরা ছিলাম, কিন্তু আওয়ামী লীগে তাদেরকে এই 15 বছরে জামাত এই পাকিস্তানি এসে কিন্তু এই শেখ হাসিনার সাথেও কিন্তু আওয়ামী লীগের এই যে মতিউর রহমান নিজামী এবং অন্যান্য নেতারা পাশে বসে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। এবং এমনকি আপনার 90 সালে গোলাম আজমের পায়ে ধরে শেখ হাসিনা সালাম করে আসছে বিএনপির বিরুদ্ধে করার জন্য। তো সেই জামাত ইসলামী বারে বারে কিন্তু বিএনপির বিরুদ্ধে করে গেছে বিএনপি, অথচ সেই জামাত ইসলামীকে কিন্তু এই আসছে, আমি বলি বিএনপির কাঁধে ভর করে তারা আসছে, এবং তারা পুনর্জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের কারণে। আওয়ামী লীগের দেশে ছিল না, নিষিদ্ধ ছিল বাংলা কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। শেখ মুজিব সব দলকে 75 সালে সব দলকে নিষিদ্ধ করে শুধু কৃষক শ্রমিক আওয়ামী লীগকে করেছিলেন উনি। তো এই জামাত ইসলামের হচ্ছে বর্তমান এই অবস্থা। তো তারা বাকিটা, আমি যেহেতু তারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, আমি তাদের বিরুদ্ধে বেশি কিছু বলতে যাব না, তারা কী ধরনের করে। এদিকে অনেক ইসলামী দল রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, তাদের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য। ধন্যবাদ ভাই, মাহবুব ভাই। আমি যাব সম্মানিত আমাদের অতিথি জনাব ইমদাদুল হক বাসা ভাইয়ের কাছে। সুষ্ঠু পারিবারিক প্রশাসনিক তদারকির অভাবে কি যুব সমাজ সামাজিক অবক্ষয়ের, মূল্যবোধের অবক্ষয়ের দিকে দাবিত হচ্ছে কিনা, নৈতিক অবক্ষয়ের দিকে দাবিত হচ্ছে কিনা? অবশ্যই দাবিত হয়েছে, এটা তো সঠিক কথা। যেমন ধরুন, আমাদের সমাজ নষ্ট হয় কেন? নষ্ট হয় যে আমাদের সমাজে যারা আমরা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছি, যেমন ধরুন আমরা রাজনীতিতে রয়েছি, এরপরে সমাজকর্মীরা রয়েছে, তো এরা ধরেন যদি নিজেদের পরিবারের বাইরে যদি চিন্তা করে, সমাজ নিয়ে চিন্তা করে, জনগণ নিয়ে চিন্তা করে, দেশ নিয়ে চিন্তা করে,
তাহলে আপনি দেখবেন একটি সমাজ শক্তিশালী হয়। এখন আমাদের সমাজে যারা আছে তারা আমরা যদি দেখতে পাই নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের পরিবারকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া এইসব কথা নিয়ে চিন্তা করি, কিন্তু তার পাশে কি তার আশেপাশে যারা রয়েছে তার দ্বারা কি অবস্থা চলছে এগুলি আমরা কখনো চিন্তা করি না। আমরা আরো একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছে একটু পর, চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। বিজ্ঞাপন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন চট্টলা চিত্রে। আমরা সরাসরি আমাদের সম্মানিত অতিথি বাসাবাইয়ের কাছে যাব, যেখানে ছিলাম আমরা বর্তমানে সুষ্ঠু পারিবারিক প্রশাসনিক তদারকির অভাবে যুব সমাজের অবক্ষয় ঘটছে, এই ব্যাপারে বলছিলেন। যেমন ধরেন আমি একটা কথা বলি যে শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, এক্স্যাক্ট একটা রাষ্ট্রের মেরুদণ্ড হচ্ছে একটা সুশিক্ষিত সুসজ্জিত আধুনিক একটি পুলিশ বাহিনী, যে আপনার পুরো রাষ্ট্রর যে আইন শৃঙ্খলা এগুলি তদারকি করে কে প্রশাসন করে। বিগত ফেসিবাদী সরকারের আমলে সেই কাজটি তাদেরকে পুলিশ প্রশাসনকে তারা করতে দেয়নি। পুলিশের দায়িত্ব কর্তব্য কি? পুলিশের দায়িত্ব কর্তব্য হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা, যেমন ধরো মাদক প্রতিরোধ করা, এই যে সমাজে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এই সমস্ত কর্মকাণ্ড প্রশাসনকে তারা করতে দেয় নেই। প্রশাসনকে শুধু তারা লেলিয়ে দিয়েছে বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে, আওয়ামী মতাদর্শের লোকদের বাইরের বিরুদ্ধে। আমি যেটুকু জানি আপনিও চকবাজার এরিয়ার রাজনীতি করেন, এখানে আমি একটা বিষয় খেয়াল করছি, যারা আগে ফ্যাসিস্টের সহযোগী ছিল, বিশেষ করে ছাত্রলীগ যারা করতো, সেগুলো এখন বিএনপিতে ঢুকছে, এরকম একটা প্রচার কিন্তু হচ্ছে। এই কথা সঠিক নয়। আপনি জানেন, দেখেন আমাদের বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটি জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ করা সৈনিক কিন্তু বিএনপি যারা করে। যেমন বিএনপি এত নির্যাতন নিপীড়ন করার পরও একজন বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে 70, 80, 100, 150, 200, 400, 500 পর্যন্ত মামলা হয়েছে, এবং আমাদের নেতা কর্মীদের গুণ করা হয়েছে, খুন করা হয়েছে। তারপরে একজন নেতা কর্মী কিন্তু বিএনপি ছেড়ে কোথাও যায় নাই। এবং বিএনপি কি সাধারণ মানুষের রাজনৈতিক একটা দল, বিএনপির মধ্যে কোনো আওয়ামী লীগ ইন করার কোনো সুযোগ নাই। বর্তমান বিএনপি কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আদর্শিত না? অবশ্যই হয়েছে, অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আদর্শিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি। আমরা বিএনপি সবসময় গণমানুষের রাজনীতিকে বিশ্বাস করে, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, বিএনপি মানুষের ক্ষমতায়নকে বিশ্বাস করে, বিএনপি রাষ্ট্র মেরামতের কথা তো আপনি দেখেন আমাদের একটি সবসময় রাষ্ট্র মেরামতের কথা বলছেন, এবং উনি বলছেন যে আমি যদি একক সংখ্যাগরিষ্ঠ যদি পেয়ে থাকি তারপরও আমি বাংলাদেশের সকল জনগণকে নিয়ে 18 কোটি জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র আমরা পরিচালনা করবো, সেই কথাটা উনি বারবার বলার চেষ্টা করেন। আমি দেখেছি জনাব তারেক রহমান সাহেব একটা ভিডিও বার্তায় বলছিলেন যে নির্বাচনের সময়কালীনটা অনির্দিষ্ট করে রাখলে সেটা বিএনপি সাপোর্ট করবে না, বা বিএনপি প্রতিরোধ করবে বা আন্দোলনে নামবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কি হওয়া দরকার? আসলে আপনি দেখেন ইন্টোরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব এবং কর্তব্য কি। একটি রাষ্ট্র ইন্টোরিয়াম গভর্নমেন্ট যখন আসে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে একটি সুন্দর নির্বাচন পরিবেশ করা, পরিচালনা। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তিনটা বিষয় নিচ্ছে, একটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। আপনি দেখুন, সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, বিচার একটি চলমান প্রক্রিয়া। তো ইন্টারিম গভর্নমেন্টে যখন বাংলাদেশে আসছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন আসছে, ওনাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনা করা, এবং নির্বাচন পরিচালনা করতে কোন কোন জায়গায় সংস্কার করা দরকার। নির্বাচনের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার নির্বাচন একটা সুষ্ঠু এবং ইনক্লুসিভ একটা নির্বাচন যদি আপনি করতে চান, তাহলে প্রশাসনকে আপনার ঠিক করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, সেই জায়গায় আপনার কাজ করতে হবে। তারপর পরবর্তীতে হচ্ছে যে সরকারি যারা কর্মকর্তা রয়েছেন, যারা নির্বাচনকালীন যারা কাজ করে, প্রিজাইডিং অফিসার যারা কাজ করে, তাদেরকে কিন্তু ডিসিএসপি তাদেরকে সংস্কার করা। দৃশ্যমান কি সংস্কার হয়েছে, আপনি দৃশ্যমান কি বিচার হয়েছে, আপনি একটা জিনিস আপনি দেখেন, আপনারা সাংবাদিক বা মিডিয়াতে আপনারা কাজ করেন। তো আমাদের কর্তব্য হলো যে এই যে আপনার সংস্কার, বিচার, এটা একটা চলমান প্রক্রিয়া, এটার জন্য আপনি দীর্ঘদিন আপনি বসে থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। বিএনপি ক্ষমতায় আসলে কি এই বিচার বাধাগ্রস্ত হবে? যেটা কোন অবস্থাতে এটা বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমার ভাই একটি কথা বলেছেন, বাংলাদেশের মানুষ আগের মতো নেই, বাংলাদেশের জনগণ আগের অনেক ডেভেলপ হয়ে গেছে। যেমন ধরুন আমি একটা কথা বলি আপনাকে, একজন অন্ধ মানুষ সে চোখে দেখে না কিন্তু সে কানে শুনে,
এবং একজন মানুষ সে কানে শুনে না, কিন্তু সে চুকে দেখে। বাংলাদেশের এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মানে অনলাইন মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সে আমার স্যাটেলাইট টিভি হয়ে গেছে, এখন আপনি সব জায়গায় আপনি দেখতে মানুষ সব কিছু বুঝে জানে উপলব্ধি করতে পারে। মানুষকে এখন আর বোকা বাবার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশের জনগণ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্র মনে বাংলাদেশের জনগণ চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। বাংলাদেশের মানুষ 17 বছর কোনো ভোট দিতে পারে নাই, সেই ভোটের জন্য কিন্তু অধীর আগ্রহ ব্যাখ্যায় করছে বাংলাদেশের মানুষ। আমরা মনে করি এই ইন্টারিম করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবে, এরা দেওয়ার পর বাংলাদেশের জনগণ যে ভোট দিয়ে তার ভোটের প্রয়োগের মাধ্যমে তার যে জনপ্রতিনিধি ওনারা সিলেক্ট করবেন এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এটাই হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। ধন্যবাদ বাদশা ভাই। আমরা যাব সম্মানিত অতিথি আমাদের জনাব মাহবুব রানা ভাইয়ের কাছে। একজন রাজনীতিবিদ হিসেবে আগামী প্রজন্মের কাছে আপনাদের প্রত্যাশাটা কেমন হতে পারে, আর আপনি আপনাদের দলের ভূমিকাটা বা কি হবে? এখানে 31 দফা তারেক সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে, 31 দফার বাস্তবায়ন হলে বাংলাদেশ পৃথিবীতে একটা অনন্য মডেল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আপনার কি এর ভিতর কোনো মাইনাস ফর্মুলা, কোনো রাজনৈতিক দলকে মাইনাস করার কোনো পরিকল্পনা আছে কি? যেই দল তার মতো করে সে বাংলাদেশে তারা রাজনীতি করবে, এখানে মাইনাসের কোনো সুযোগ নেই। তারা জনগণের কাছে যাবে, তাদের দলের ভাবমূর্তি, তাদের ভিশন কি মিশন কি তারা বলবে। জনগণ যদি তাদেরকে ভোট দিতে যায়, তাদের সন্তুষ্ট হয়ে তাদেরকে ভোট দিবে, তারা ক্ষমতায় আসবে। আমরা আমাদের দলের মিশন ভিশন নিয়ে জনগণের কাছে যাবো, ভোটারের কাছে যাবো, আমাদের কথা বলবো, আর আমাদেরকে ভোট ভোট দিলে আমরা ক্ষমতায় আসবো। তবে হ্যাঁ, এখানে একটা কথা আপনারা দেখুন, এতদিন বারবার আমরা ভোট চেয়ে আসছি ডিসেম্বর, অন্যরা বলেছে অনেক বাংলা, হ্যাঁ অনেকে এপ্রিল, না আমি আগের কথাই বলছি, অনেকে এই সরকার শেষে এসে বলছে এপ্রিল, আগে বলেছিল এই বছরের জুন বা ডিসেম্বর, পরে তারা পিছিয়ে গেছে। অনেকে বলছে 5 বছর থাকুক। একটা অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্ম একটা হাইপ তোলা হয়েছে, 5 বছর দরকার, এই দেশে দরকার। এটা কারা বলে, কারা চায়, তারা কারা? আমরা চাই নির্বাচন 5 বছর ডিসেম্বরে হোক, 5 বছর কারা চায়? আমি একজন ভালো ছাত্র, আমার প্রস্তুতি আছে, আমার সামনে পরীক্ষা, আমি চাই অন টাইমে পরীক্ষা দেওয়ার জন্য। যাদের প্রস্তুতি নাই, যাদের সমাজের কাছে ভোটারের কাছে গ্রহণযোগ্যতা নাই, এবং যারা এই বিএনপির মধ্যে আপনাকে শেষ করতে দেন, 5ই আগস্ট থেকে পুঁজি করে যারা চাঁদাবাজিতে মত্ত হয়েছে, যারা চাঁদাবাজি দখলবাজি করছে, তো তারা চাচ্ছে 5 বছর পিছিয়ে যাক। তারা যতদিন থাকবে ততদিন তারা সুযোগ সুবিধা ভোগ করবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা নির্বাচন হলে মানুষ আমাদেরকে ভোট দিবে, আমরা নির্বাচন চাচ্ছি। সেজন্য অর্থাৎ তাদের প্রস্তুতি নাই, তাদের জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাই, সে কারণে তারা চাচ্ছে ভোট পিছাতে চাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট একটা আশা ব্যক্ত করেছে যে রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হতে পারে, ইনশাল্লাহ এটাই হবে, এবং হয়তো এটা আরো এগিয়ে আসতে পারে। আমি আশা করি, আমার ব্যক্তিগত আসার জন্য কোনো আন্দোলন করবে না, আমাদের দরকার নেই। আমরা এটা হ্যাপি। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল নির্বাচন না হওয়ার জন্য, এই সরকার এবং বিএনপিকে মুখোমুখি করার জন্য দেশি বিদেশি অনেক শক্তি এখানে কাজ করেছে। এই দেশে শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের বিজয় টিভি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমি এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আমার সম্মানিত অতিথিকে করতে সক্ষম হয়েছি, আর আমার সম্মানিত অতিথিরও প্রতিটি প্রশ্নের সুন্দর, সাবলীল এবং মার্জিত উত্তর আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এখন বিচার এবার আপনাদের হাতে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি প্রতি বুধবার বিকেল 4টায় আমাদের নিয়মিত আয়োজন চট্টলার চিত্র দেখার জন্য চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।